যে আমাদের গান লোকে শুনবে না। আমরা রক মিউজিক করি এবং চারিদিক থেকে সেরকমই রিজেকশন আসছে। প্রচুর কোম্পানি আমাদের বলেছে না এই গান বের করতে পারবো না, তোমার আগের 98-এ যে অ্যালবাম বেরিয়েছিল HMV থেকে ওরকম মিউজিক করো না, একটা ফিউশন কাইন্ড অফ মিউজিক, ওটা করো, ওটা করলে বেরো, কিন্তু রক মিউজিক আমরা বাংলায় বের করবো না, কারণ এটা চলে, কেউ শুনবে। This is Rupam Islam. The face of his very famous Bangla rock band Fossils. But আশ্চর্যের কথা হলো এই যে তার বাবা এবং মা দুজনেই ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। তিনিও একজন স্কুল টিচার হওয়া সত্ত্বেও 1998 সালের মতো একটা সময়ে যখন রক মিউজিক কি সেটাই বাংলার মানুষ জানে না, সেখানে তিনি রক মিউজিকের প্রতি এত আকৃষ্ট হলেন কিভাবে, যেখানে এসে জানতো সেই সময় রক গান করে ইনকাম করা বা ফেমাস হওয়া অনেক দূরের ব্যাপার। সে এটাও জানতো যে তাদের গান কেউই শুনবে না। উপরন্তু তার বাবার এত বারণ এবং অ্যালবাম কোম্পানিগুলো তার মুখের উপর না বলা সত্ত্বেও কিভাবে একটা বাংলা রক ব্যান্ড বিগত 25 বছরের বেশি সময় ধরে বাংলা তথা পুরো বিশ্বের মানুষের মন জয় করে চলেছে, যেখানে তার সমসাময়িক ব্যান্ডগুলোর কিংবা পশ্চিমবঙ্গে আর কোনো ব্যান্ডের রাজত্বই নেই, সেখানে ফসিলস কি এমন করছে যে এত বছর পরেও তারা রেলিভেন্ট রয়েছে আর তাদের শোয়ের আর অ্যালবামের সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। আর তাই বেশি দেরি না করে আমি আমার এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর আমার রিসার্চের পর আমি কিছু বিশেষ তথ্য পাই, যেখানে মানুষের মনে ফসিলসের মানেটা কিছুটা এরকম। আমার কাছে আমার আবেগ, একটা ইমোশন, ঘুরে দাঁড়ানোর রাস্তা, পজিটিভ এনার্জি, টার্নিং পয়েন্ট লাইফের, বেঁচে থাকার ইচ্ছা, ভেরি রিলেটেবল টু লাইফ। কেউ কুমায় যদি থাকে তাকে শোনালেও হয়তো সে বেশি উঠবে। সিম্পলি অক্সিজেন, টাচিং হার্ট। বাট সবকিছু তো আর প্রথম দিন থেকেই এত ইজি ছিল না। তার এই সাকসেসফুল হওয়ার রাস্তায় এসেছে অনেক বাধা, অনেক বিপত্তি, আর সেই সমস্ত বাধা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অদম্য জেদ আর সঙ্গীতের প্রতি ভালোবাসাই ফসিলস আর রূপম ইসলামকে এত সফল বানিয়েছে। আর তাদের এই পুরো জার্নিটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। রূপম ইসলামের জন্ম 25 জানুয়ারি 1974 সালে কলকাতার পার্ক সার্কাসে। তার বাবা এবং মা দুজনেই সঙ্গীত শিল্পী হওয়ায় মিউজিক নিয়ে তার ওঠা বসা ছোটবেলা থেকেই শুরু হয়ে যায়। আর তারই ফলস্বরূপ মাত্র 9 বছর বয়সে সে আকাশবাণী এবং দূরদর্শনে গান করারও সুযোগ পায়। সেখান থেকেই তার সঙ্গীত শিল্পী হওয়ার যাত্রা শুরু। বাট শুরুটা ক্লাসিক্যাল মিউজিক দিয়ে করলেও বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে সে রক মিউজিকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, আর যার মূল কারণ ছিলেন কার্ট কোবেন। সে একটা ইন্টারভিউতে বলে সে কার্ট কোবেনকে দেখেই তার রক মিউজিক করার ইন্সপিরেশন পেয়েছিল। এরপর সে আশুতোষ কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং কলেজে থাকাকালীনও সে তার গানের মাধ্যমে অনেক স্টুডেন্টের মন জয় করে। তারপরে সে কলেজ শেষ করে আর 5টা সাধারণ মানুষের মতোই একটা চাকরি করার জন্য কলকাতার একটা স্কুলে বেশ কয়েক বছর ইংলিশ পড়ান। বাট ততদিনেও কিন্তু তার যে রক গানের প্রতি ভালোবাসা সেটা যেন তার মনে রয়েই যায় এবং ফাইনালি সে রক মিউজিকের প্রতি ভালোবাসাটাকে একটা চান্স দেওয়ার কথা ডিসাইড করে। আর সেই কারণে 1998 সালে তার প্রথম সোলো অ্যালবাম দিয়ে শুরু হয় তার সঙ্গীত যাত্রা, যে অ্যালবামের নাম ছিল তোর ভরসাতে। এই অ্যালবামে মোট 8টা গান ছিল, যেমন চলো আজ, দুঃখ করবেন না, হলুদ জামা, কমলো মেঘেদের ওজন, নীল রং ছিল ভীষণ প্রিয়, স্বপ্ন ভাঙার, তবু দূর আকাশের, তোমার চোখের কালো চাই ইত্যাদি। কিন্তু এই অ্যালবামের রিলিজ হওয়ার পর তার সেই আগে বলা কথাটাই যেন লেগে যায় যে আমাদের গান কেউ শুনবে না, এবং সেই অ্যালবামটা সেই সময় মানুষের মনও ছুঁতে পারে না। বাট রূপম ইসলাম কিন্তু থেমে থাকেনি। সে সময় ক্যাকটাস, চন্দ্রবিন্দুর মতো কিছু ব্যান্ড বাংলার মানুষের মনে অল্প অল্প করে জায়গা করতে শুরু করে। আর তাই সেই সময় রূপম ইসলামের হাত ধরে ফসিলসের যাত্রা শুরু হয়। সেই ব্যান্ডই পরবর্তীকালে বাংলা রক মিউজিককে মানুষের মনে জায়গা দিতে বাধ্য করেছে। বাট তুমি জানলে অবাক হবে যে ফসিলসের নাম কিন্তু প্রথম দিন থেকেই ফসিলস ছিল না। আমার প্রথম ব্যান্ডের নাম ছিল রিদম, তারপরে নাম চেঞ্জ হয়, রিদমিক হয়, তারপরে আবার কিছু মেম্বার চেঞ্জ হয়, গান চেঞ্জ হয়, তখন নাম হয় হরিদাসের ডানা। তারপরে প্রবীণ শিল্পী রঞ্জন প্রসাদের সঙ্গে আমি একটা ব্যান্ডে জড়িত হয়ে পড়ি, তার নাম দূরের গাংচিল। এসব পেরিয়ে সেই থেকে শুরু হয় ফসিলসের পথ চলা। বাট এই পথ চলাটা একদমই মসৃণ ছিল না, যেখানে গোড়ার দিকে ফসিলসের শো ফ্রিতে করা হলেও সেখানে দর্শক একেবারেই দেখা যেত না, কিংবা তাদের গান শুনে শ্রোতারা এক প্রকার বিরক্ত হয়েই তাদের পরের আর্টিস্টকে গান করার সুযোগ করে দিতে বলতো, কিংবা কখনো মাঝপথে তাদের শো বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারা রক মিউজিক করতো আর সেই সময় রক মিউজিক নাকি ইউথদের ভুল পথে চালিত করত। তাই বাংলাতে রক মিউজিক করা চলবে না, আর তাই সেই সময় তাদের গান মানুষের মনে খুব একটা দাগ কাটতে পারেনি। বাট এটাই যে তাদের যাত্রার একমাত্র বাধা হয়েছিল সেটাও কিন্তু নয়। এর থেকেও বড় বাধা যেটা ছিল সেটা ছিল তাদের টিমের বারবার ভেঙে যাওয়া। ফলে এই ব্যান্ডটি ভেঙে যায়, এর কোনো মেম্বারই থাকলেন না। ছাড়া বলবো না, জাস্ট ব্রেক, জাস্ট একটু পার্সোনাল রিজন।
তার জন্য একটু ব্রেক নিয়েছিলাম। এর কারণটাও খুবই স্বাভাবিক যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলা রক মিউজিক, কারণ নো ওয়ান ওয়াজ লিসনিং টু দেম। কেউ তাদের অ্যাপ্রিসিয়েট করছিল না, ফ্রি শোতেও লোক আসছিল না, শোজ বারবার ক্যান্সেল হচ্ছিল। এর ফলে ফসিলস আর বাংলা রক মিউজিকের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। আর ফসিলসের মিউজিশিয়ানদেরও একটা ইনকাম সোর্স জেনারেট করতে হতো, কারণ তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বয়স হচ্ছিল। তাই যেখানে কোনো রেভিনিউ নেই সেখানে না থাকার সিদ্ধান্ত নেয় সেই সময়ের কয়েকজন ফসিলসের মেম্বার, যেমন দীপ, চন্দ্রমৌলি বিশ্বাস, তেনু, বুম্বা, আরো অনেকে। এসবের পর ফসিলসের আর কামব্যাক করার কোনো রাস্তাই যেন খুঁজে পাচ্ছিল না রূপম ইসলাম। বাট ওই যে কথায় আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ, সেই কথা মতোই তার পরিচয় হয় অ্যালেনের সাথে। তাদের আগেও পরিচয় ছিল, কারণ রূপম ইসলাম অ্যালেনের ব্যান্ড ওয়াইজের জন্য একবার একটা ইন্টারভিউ দিয়েছিল, আশা সেখানেও পাশ করে গিয়েছিল। তাই অ্যালেন তাকে তাদের ব্যান্ডে যোগ দিতে বলে। বাট অ্যালেনের শর্ত ছিল রূপম ইসলামকে ফসিল ছেড়ে তার ব্যান্ডে যোগ দিতে হবে, উইচ সিমড আ গুড অপশন। বাট সারপ্রাইজিংলি যেখানে ফসিলসের কোনো আশার আলোই দেখা যাচ্ছিল না, সেখানেও রূপম ইসলাম ফসিল সাথে রাজি হয় না, উল্টে অ্যালেনকে ফসিল জয়েন করতে কোনোভাবে কনভিন্স করে নেয়। আর সেই দিনের পর থেকেই যেন ফসিলসের বিজয় রথ শুরু হয়, কারণ অ্যালেন আসার পাশাপাশি টিমে যোগ দেয় অর্পণ, চন্দ্র, স্টিফেন এবং ইন্দ্র। আর এরা যোগ দেওয়ার সাথে সাথেই শুরু হলো জোর কদমে রূপম ইসলামের পাক সার্কাসের বাড়িতে রিহার্সাল। আর এর ফলও খুব শীঘ্রই পেল তারা দেখলো খুব আস্তে আস্তে হলেও তাদের শোতে কিছু কিছু লোক আসছে। বাকি ফেমাস ব্যান্ডগুলোর মাঝে তারাও যেন একটু একটু করে নিজেদের জায়গা করে নিচ্ছে, তাদেরও একটা ছোট ফ্যান ফলোইং তৈরি হচ্ছে। যদিও শোস এখনো বেশিরভাগই ফ্রি ছিল, বাট তখন শোতে আস্তে আস্তে মানুষ ফসিলসের গানকে ভালোবাসা দিতে শুরু করলো। বাট ফসিলসের জয়যাত্রা বেশি দিন স্থায়ী হলো না, কারণ মাঝপথে অ্যালেন ফসিলস ছাড়ার সিদ্ধান্ত নিল। আমাদের ব্যান্ডের জয়যাত্রাকে মাঝপথে থামিয়ে দিয়ে অ্যালেন চলে যান। So I had to leave at that point of time, and it was a very sad decision, but I had to, and you know, had it not. আর এবারও দল ছাড়ার কারণটাও সেই সেম, মানি। কারণ শো তো হচ্ছিল, বাট কোনো ইনকাম স্ট্রিম ছিল না, কোনো রেভিনিউ ছিল না। অ্যালেন তার এক ইন্টারভিউতে বলে সে একটা শো করে মাত্র 95 টাকা পেয়েছিল। Shows, but you know, I mean, most of them were free, or I remember once getting paid about 95 rupees for a show. So obviously that was not going to work for me, and there was already a lot of pressure on me to go out and make a living on my own. আর তাই সেই সময় দল ছাড়াটাই তার কাছে বেটার অপশন বলে মনে হয়। আর তার ফলস্বরূপ আবারও ফসিলসের যাত্রাটা কিছুটা বাধাপ্রাপ্ত হয়। বাট এবার তাদের ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি, কারণ তাদের পুরনো দুই সাথী তেনু আর দীপ আবারও ফিরে আসে ফসিলসে। আবার ধীরে ধীরে শুরু হয় ফসিলসের পথ চলা। বাট এই সময় একটা ভালো জিনিস হয় তাদের সাথে। সেই সময় তারা একটা রেকর্ডিং ডিল পায়, যেটা তাদের মধ্যে আশার আলো জাগিয়েছিল আরো এগিয়ে যাওয়ার। আর তারপর থেকেই আস্তে আস্তে করে একটা হিট গানের পর আরেকটা হিট গান, যেমন নীল রং ছিল ভীষণ প্রিয়, আমি তোমার চোখের কালো চাই, হাসনুহানা, একলা ঘর, দেন একটার পর একটা হিট অ্যালবাম, যেমন ফসিলসের 6টা এডিশন, এন্ড এককে নীল রং ছিল ভীষণ প্রিয়, নাহান্নাতে, নিষ্ক্রমণ, প্রেরণা, এসব একক অ্যালবাম। তারপর দুটো একটা শো করতে করতে আরো অনেক শোস। এভাবেই ফসিলস মানুষের মনে অনেকখানি জায়গা করে নিতে শুরু করে। আর ততদিনে অ্যালেনও পুনরায় ফসিলস জয়েন করে। আর এভাবেই বাংলাতে রূপম ইসলাম আর ফসিলসের হাত ধরেই রক মিউজিকের কালচার প্রবেশ করে, যেখানে মানুষ তাদের শোজ এবং কনসার্টে পাগলের মতো ভালোবাসা দিতে শুরু করে। দেখতে দেখতে যেখানে তাদের শো এর টিকিট ফ্রিতে দিলেও কেউ আসতো না, সেখানে তাদের শো এর টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন পড়া শুরু হয়। সমস্ত শো হাউসফুল হতে থাকে, প্রথমে জেলায়, দেন দেশের বিভিন্ন রাজ্যে, এবং পরবর্তীকালে ইন্টারন্যাশনালিও তারা তাদের মিউজিক ছড়িয়ে দেয় বিশ্ববাসীর কাছে। এবং আস্তে আস্তে ফসিলসের পাশাপাশি রূপম ইসলাম এককও মানুষের ভালো রাখতে শুরু করে, যেখানে রূপম ইসলাম নিজের কাছের কিছু গান বা আনরিলিজড কিছু গান গাইতে শুরু করে, এবং সেখানেও মানুষ তাকে ভালোবাসা দিতে শুরু করে। ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হওয়া ছাড়াও প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তার গান বিশাল হিট হওয়া শুরু হয়। ধীরে ধীরে সে মুভির প্লেব্যাক সিঙ্গিং শুরু করে, এবং যার জন্য তিনি 2010 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ডটি পান মহানায়ক সিনেমায় তার পারফরমেন্সের জন্য। এছাড়া তিনি যে কত ভালো লেখক এবং দার্শনিক, সেটা তার লেখা এবং বই পড়লেই বোঝা যায়। রূপম ইসলাম এখনো পর্যন্ত 9টা বই লিখেছে, যার মধ্যে রূপম অন দ্য রক্স, এই তো আমি, রক স্টার, তীরে এসে সাহসিনী বেশ জনপ্রিয়। আর এসবের মাঝে একজনের কথা না বললেই নয়, তিনি হলেন রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত, যিনি তার ম্যানেজারও বটে। সে না থাকলে হয়তো রূপম ইসলামের এত সাফল্য পেতে আরো অনেক কাঠখড় পোড়াতে হতো। 2007 সালে তারা বিবাহ সম্পর্কে আবদ্ধ হন, এবং তাদের পুত্র সন্তানের নাম রূপ। সবকিছু ভালোই চলছিল ফসিলস আর রূপম ইসলামের। ফসিলসের শোতেও যেমন গলা ফাটাচ্ছিল দর্শক, তেমনই রূপম এককও হাউসফুল হচ্ছিল। বাট এই সুখ যেন বেশি দিন স্থায়ী হলো না, কারণ ফসিলস আর রূপম ইসলামের জীবনে শুধুই টাকা পয়সা, শোজ, ফেম, শুধু যে এসবই ছিল তা কিন্তু নয়। মাঝে মধ্যেই কারো টিম ছেড়ে চলে যাওয়া, বা কোনো গানের লিরিক্স আর সুরটা পছন্দ না হলে সেই গানটা ক্যান্সেল হওয়া, আর মাঝে মধ্যেই তার কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়া, এসব যেন লেগেই থাকে তার ক্যারিয়ারে। যেমন প্রায় বছর খানেক আগের এই কন্ট্রোভার্সিটা। কথা শোনো না কেন তোমরা?
যেখানে এটা দেখার পর একদল মানুষ তাকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করা শুরু করে। বাট দেখো, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তার বয়স 50 বছর। সে এই বয়সেও টানা 3 ঘন্টা স্টেজে দাপিয়ে বেড়ায়, গলার আর শরীরে সমস্ত শক্তি দিয়ে তার ভক্তদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। বাট সে শোয়ের পরেও যখন তাকে একাধিক ভক্তদের আবদার মেটাতে হয়, তখন সেটা খুবই টায়ারিং হয়ে যায়। যদি তুমি একটু ভালো করে শোনো তাহলে শুনবে সে বলছে, আমাকে তো বাঁচতে হবে নাকি? কারণ আমরা জানি 1.5 বছর আগে আমরা এমনই এক শো চলাকালীন কে হারিয়েছি, আর কেকের সেই লাস্ট শোটা আমি নিজেও দেখেছি। এন্ড আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি ওরকম ভিড় নজরুল মঞ্চ আগে কখনো দেখেনি, যার কারণেই সেই অঘটনটা ঘটে। তাই আমাদের এন্টারটেনমেন্টের দায়িত্ব যেমন শিল্পীদের, তেমনই তাদের পার্সোনাল লাইফ বা স্পেস দেওয়ার দায়িত্ব আমাদেরও নিতে হবে। রূপম ইসলাম নিজেই বলে যে আমাকে 20 মিনিট দাও, ওইটুকু সময়ে স্টেজে ছেড়ে আসা নিঃশ্বাসটা আমি নিয়ে নেব, আর তারপরে আবার তোমাদের সমস্ত আবদার পূরণ করব। এমনি তো আর সে রূপম ইসলাম হয়নি, কিংবা এত মানুষের মন জয় করেনি। একজন অসাধারণ শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন অসাধারণ মানুষও বটে, যার গানের ভক্ত স্বয়ং অরিজিৎ সিং। এসব করতে করতেই ফসিলস অলরেডি সাকসেসফুলি 25 বছর পার করে ফেলেছেন, আর আমরা আগামী দিনেও বাংলার মানুষকে ফসিলসের গানে মাথা নাড়াতে দেখবো, সে কথা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এতক্ষণ তো সবার কথা শুনলে যে রূপম ইসলাম বা ফসিলস মানে তাদের কাছে কি, বাট আমি জানতে চাই তোমার কাছে রূপম ইসলাম বা ফসিলসের মানেটা কি? এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। শেষে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, জয় রক, জয় রক, জয় রক। ভালো লাগলো এই ভিডিওটা? তাহলে এই ভিডিওটা ক্লিক করে চলে আসো, যেখানে আমি বাংলা রোস্টিং কমিউনিটির অন্ধকার দিকটা তুলে ধরেছি। তাহলে তোমার সাথে আমার দেখা হচ্ছে ওখানে। টাটা।